বর্তমান সময়ে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি এই ধরনের স্লিম ফোনের পিছনে ছুটছে এবং দেখা যায় যে সেগুলোর প্রাইস অলমোস্ট লাখ টাকা হয়ে থাকে। বাট ইনফিনিক্স হট 60 প্রো এই ফোনটার থিকনেস মাত্র 6.6 মিলিমিটার, আর এটা এখন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 128 জিবি ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 18,999 টাকায়। এত কম দামে এত স্লিম ফোন আসলে আশাও করা যায় না। আর এই স্লিম ফোনের ভিতরে থাকছে 5160 mAh এর ব্যাটারি। চিন্তা করেন যে লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যে জায়গার মধ্যে 4000 4500 বেশি ব্যাটারি পাওয়া যায় না, আর এরকম স্লিম ফোনের মধ্যে 5000 উপরে ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটার ব্যাটারি ব্যাকআপও অসাধারণ ছিল। তারপর যদি এটা ডিসপ্লের দিকে তাকান তাহলে তো আরো বেশি অবাক হবেন যে এই বাজেটে একটা 1.5K রেজুলেশনের ডিসপ্লে দিচ্ছে, যে ডিসপ্লেটার বেজেল একদমই সিমেট্রিক্যাল এবং অনেক বেশি ন্যারো বেজেলের ছিল। তার পাশাপাশি এটার মধ্যে প্রসেসর হিসেবে থাকছে Helio G200 এবং একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তার মানে স্পেক বুঝতেই পারতেছেন যে একদমই ভরপুর স্পেক দেওয়া হয়েছে। স্পেক তো আমার কাছে প্রাইস অনুযায়ী ভালোই মনে হচ্ছে। রিয়েল লাইফে আসলে কতটুকু ভালো পারফর্ম করেছে আমার সাথে সেটা তো আজকের ভিডিওতে অবশ্যই জানাবো। লাস্ট বেশ কিছুদিন ধরে আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে এই ডিভাইসটাকে ইউজ করতেছি। এই ধরনের বাজেট ফোনগুলো দেখা যায় যে নর্মালি আমাদের ইউজ করতে একটু প্যারা হয়ে যায়। যখন আপনি সবসময় নিজে ডেইলি ড্রাইভার হিসেবে ফ্ল্যাগশিপ ফোন ইউজ করবেন তখন এই ধরনের বাজেট ফোনগুলোতে শিফট করাটা একটু টাফ। বাট এটা আমি ইউজ করে অনেকটাই সারপ্রাইজ হলাম এবং এই ফোনটা ইউজ করার অন্যতম কারণ ছিল এটা অনেক বেশি স্লিম ছিল এবং অনেক বেশি লাইট ওয়েট। এটার ভর মাত্র 170 গ্রাম। হাতে নিলে ফিলই করা যায় না যে হাতের মধ্যে কিছু একটা আছে। এই জায়গায় দেখেন যে একটা ফোন, না এটা মডেল না বলি, একদমই পিচ্ছি একটা ফোন, বাট এটা অনেক বেশি হেভি ছিল, কিন্তু এটা আমার কাছে মনেই হচ্ছিল না যে হাতে কিছু একটা আছে। আর এটা ডিজাইনটা দেখেন যে কতটা প্রিমিয়াম লাগে, আর এটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। এর ক্যামেরার চারপাশে একটা অরেঞ্জ কালারের রিং দেওয়া হয়েছে, যেটার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তার পাশাপাশি যখন আপনি রাইট সাইডে আসবেন তখন এই জায়গায় দেখতে পারবেন যে একটা এআই বাটন ইউজ করা হয়েছে, যেটা ওয়ান ট্যাপ বাটন এবং এইটাও অরেঞ্জ কালারের একটা সিগনেচার দেওয়া হয়েছে এবং এই বাটনটার মধ্যে একটু খাঁজ কাটা রয়েছে, যার কারণে এটা আইডেন্টিফাই করতে আরো বেশি ইজি হয় যে এটা পাওয়ার বাটন নাকি এটা হচ্ছে এআই বাটন। এই এআই বাটনটাকে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, ডাবল ট্যাপে চাইলে ফ্ল্যাশ অ্যাড করতে পারবেন, ক্যামেরা অ্যাড করতে পারবেন, মিউট করতে পারবেন, এই ধরনের অনেক কিছুই কিন্তু এটার মধ্যে অ্যাসাইন করা যাচ্ছিল। তার উপরে হচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার থাকছে। তারপর যদি আপনি টপ সাইডে আসেন এই জায়গায় সেকেন্ডারি স্পিকার থাকছে। আমি শিওর না যে এটাতে আসলে নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করা হয়েছে কিনা, কিন্তু এটার কল কোয়ালিটি খুবই ভালো ছিল। এটা দিয়ে আমি আউটডোরে কথা বলে দেখেছি, যেটা দিয়ে ঠিকঠাকভাবে কথা বলা যাচ্ছিল এবং অপর পাশে একদমই ক্লিয়ারলি শুনতে পাচ্ছিল। দেন যদি আপনি বটম সাইডে আসেন তাহলে এই সময়ে ফোন থেকে হারিয়ে যাওয়া যে জিনিসটা সেটা হচ্ছে 3.5mm অডিও জ্যাক, সেটাও কিন্তু এটার মধ্যে থাকছে এবং তার পাশেই হচ্ছে যে এর মেইন মাইক্রোফোন এবং টাইপ সি পোর্ট আর হচ্ছে মেইন স্পিকার। এটা স্পিকারের সাউন্ড আমার কাছে বাজেট অনুযায়ী ভালোই লেগেছে, যেহেতু এটাতে স্টেরিও স্পিকার ইউজ করা হচ্ছে, যার কারণে সাউন্ডটা অনেক বেশি সুন্দর শোনা যাচ্ছিল। কিন্তু এত স্লিম হওয়ার ফলেই হয়তো বা এই প্রবলেমটা হয়েছে। এই ফোনটাতে যখন 100% ভলিউম আপনি দিয়ে দেবেন তখন আপনার হাতে ফিল করতে পারবেন যে স্পিকারটা একটু ভাইব্রেট করতেছে। আমি জানি না এটা হয়তো অনেকেই এনজয় করতে পারেন, বাট আমার কাছে একটু ডিস্টার্বিং মনে হচ্ছিল। দেন যদি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় ডুয়েল সিমের পাশাপাশি একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। এই ধরনের বাজেট ফোনগুলোর ক্ষেত্রে একটা এক্সটার্নাল এসডি কার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা এই ধরনের মোটা সোটা বাল্কি ফোন ইউজ করতে করতে বোরিং হয়ে গেছেন তারা এই ধরনের স্লিম ফোন যদি ইউজ করেন তখন আপনি ফিল করতে পারবেন যে আপনি কোন দুনিয়াতে চলে আসছেন। এটা হাতে নিয়ে আমি লং টাইম ইউজ করছি, লং টাইম বলতে অনেক বেশি লং টাইম, 3-4 ঘন্টা 5 ঘন্টা ইউজ করলেও মনে হয় না যে হাতে ব্যথা হচ্ছে। এই ধরনের ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কি এই আঙ্গুলটার মধ্যে ব্যথা হয়ে যায়, যেহেতু নর্মালি আমরা এভাবেই ফোনটা ধরে থাকি, কিন্তু এইটা ইউজ করতে গিয়ে আমার একবারও এই ফিলটা হয় নাই। আর এটা অনেক বড় সড়ো একটা ফোন, এটার মধ্যে 6.78 ইঞ্চির বিশাল বড় একটা স্ক্রিন ইউজ করা হচ্ছে, তার মানে বুঝতেই পারতেছেন ফোনটা কিন্তু অনেক বেশি বড় সড়ো, বাট হাতে নিয়ে ইউজ করলে আপনি এটা একদমই নোটিস করবেন না। এই ডিসপ্লেটা 1.5K রেজুলেশনের, তার পাশাপাশি এটার মধ্যে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এইখানেই ডিসপ্লে খেলা শেষ না, এটার মধ্যে পিক ব্রাইটনেস থাকছে 4500 নিটস। চিন্তা করেন যে লাখ টাকার ফোন যেগুলো আছে এই যে এইগুলা, এটার মধ্যে 2500 কিংবা 2600 নিট পিক ব্রাইটনেস থাকে, সেই জায়গায় এইটার মধ্যে 4500 পিক ব্রাইটনেস। এটাকে আমি আউটডোরে ইউজ করে দেখেছি, শ্যাডোতে ইউজ করে দেখেছি, খুবই ব্রাইট ছিল। ডিরেক্ট সানলাইটেও যদি ইউজ করেন আপনি একদমই জকজকা দেখতে পাবেন। নর্মালি এই সময়ের ফোনগুলোর ক্ষেত্রে কি দেখা যায় যে ফোনগুলো ওভারহিটের কারণে কিন্তু ব্রাইটনেস কমিয়ে দেয়, বাট এটাতে আমি এই প্রবলেম একদমই পাই নাই। কিন্তু ইনফিনিক্স যেটা ক্লেম করছে এটার মধ্যে 144 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করেছে। এই 144 হার্জটা দেখা যায় যে কিছু স্পেসিফিক অ্যাপেই শুধুমাত্র কাজ করে, ম্যাক্সিমাম টাইমে এটা 120 হার্জে কাজ করে এবং 120 হার্জটাও খুবই স্মুথ ছিল। একটা বাজেট ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এতটা স্মুথনেস কিন্তু খুব একটা পাওয়া যায় না। তার থেকে মজার ব্যাপারটা হচ্ছে যে এটা একটা অ্যামোলেড স্ক্রিন এবং এর চারপাশের বর্ডারটা দেখেন যে কতটা নেরো, একদমই সিমেট্রিক্যাল বেজেল ছিল। এটা যদি সামনে থেকে কাউকে দেখিয়ে বলেন যে এটা একটা 50,000 টাকা দামের ফোন, বিশ্বাস করতে বাধ্য হবে, কারণ এটার চারপাশের বেজেলটা এতটাই নেরো ছিল। কিছু কিছু ফোন কোম্পানি এখনো বাংলাদেশে আছে যারা 50 থেকে 60,000 টাকায় অফিসিয়ালি ফোন রিলিজ করে, যে এটার চিন বেজেলটা আরো অনেক বেশি মোটা থাকে, সেগুলোর নাম আর না বলি, বাট এটার ডিসপ্লে অসাধারণ ছিল। এই বাজেটের একটা ফোন থেকে এরকম ডিসপ্লে পাবো আমি কখনো চিন্তাও করি নাই। এটার কালার, শার্পনেস এবং এর যেই টাচ রেসপন্স অনেক বেশি ভালো ছিল। আর এই সুন্দর কিউট ডিসপ্লেটার নিচের দিকে থাকছে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও মোটামুটি
মোটামুটি ভালোই ফাস্ট ছিল এবং একুরেটলি কাজ করতেছিল এবং কোনো অবস্থাতেই মিস করতে আমি দেখি নাই। এরকম বাজেট রেঞ্জের ফোনের ক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টগুলো অনেক বেশি স্লো হয়ে থাকে, বাট এটা দেখলাম যে অনেক বেশি ফাস্ট, হাত লাগানোর সাথে সাথে এটা আনলক হয়ে যাচ্ছিল। নাও কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এর ব্যাক সাইডে তাকালে মনে হয় যে এই জায়গায় 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু না, এই জায়গায় শুধুমাত্র একটা 50 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে এবং অক্সিলারি সেন্সর বা এরকম হাবিজাবি কিছু একটা দেওয়া হচ্ছে, বাট ওগুলোর হিসেব না করে 50 মেগাপিক্সেলের মেইন লেন্সটা নিয়ে একটু কথা বলা যাক। এইটার ছবি আমার কাছে বাজেট অনুযায়ী অসাধারণ লেগেছে। এটার শার্পনেস, ডিটেল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইভেন দেখেন যে এটার কালারটাও মোটামুটি ন্যাচারাল ছিল, একটু বুস্ট করে, যে বুস্টটা আমার কাছে মনে হয় যে সবার কাছেই ভালো লাগবে। এবং দেখা যাচ্ছে গ্রিন এরিয়াগুলো দেখলে সে আরেকটু বেশি গ্রিন করা ট্রাই করে এবং এই কালারটাই মানুষজন বেশি পছন্দ করে এবং এটা ডাইনামিক রেঞ্জ অনেক বেশি ভালো ছিল। কিন্তু যখন লো লাইটে ছবি তুলতেছিলাম তখন একটু শক্ত হাতে ছবি তোলা লাগতেছিল, না হলে অনেক সময় ব্লার হয়ে যাচ্ছিল। বাট যখন আপনি নাইট মোডটা এনেবল করে নেবেন তখন কিন্তু আপনি অনেক ভালো আউটপুট এটা থেকে বের করে আনতে পারবেন। কিন্তু এই ক্যামেরার অন্যতম ভালো ব্যাপার হচ্ছে এটার পোর্ট্রেট মোড। এটার পোর্ট্রেট মোডে যখন আপনি যাবেন তখন 1x এবং 2x দুইটা অপশন পেয়ে যাবেন এবং আপনি 2x এটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন। যখন আমি 2x দিয়ে পোর্ট্রেট ছবি তুলতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো বা এটা ডিটেল কমে যাবে, শার্পনেস খুব একটা থাকবে না, বাট দেখলাম যে না, খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। আপনারা হয়তো এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন যে 2x এর রেজাল্টটা কেমন লাগছে। এইচডি টেক অনেক বেশি ভালো এবং দেখা যাচ্ছে ফেসের ডিটেলটাও ভালো রাখতে পারে, ফেসটাকে সফট করে না। আর আপনারা সবাই জানেন যে 1x থেকে কিন্তু 2x এর যে পোর্ট্রেটগুলো সেগুলো দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে এবং এর যে ব্লাডটা সেই ব্লাডটাও দেখতে অনেকটাই ন্যাচারাল ছিল। আর এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। 30 fps এ কোনো ধরনের স্টেবিলাইজেশন কাজ করে না, বাট যখন আপনি 1080p 60 fps ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু EIS কাজ করে এবং ভিডিও কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলবো, বাট পিকচার কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ এই প্রাইস রেঞ্জে আসলে এত ভালো পিকচার কোয়ালিটি পাওয়াই যায় না। দেন যদি এর ফ্রন্ট ক্যামেরায় আসেন তাহলে এই জায়গায় আপনি একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটা দিয়ে অনেক সুন্দর সেলফি তোলা যাচ্ছিল এবং এইটা দিয়েও যখন আমি পোর্ট্রেট ছবিগুলো নিচ্ছিলাম তখন দেখলাম যে এইচডি টেক অনেক বেশি ভালো রাখতে পারে। ইভেন ফেসের যে ডিটেলটা সেটাও রাখতে পারে, ফেসটাকে সফট করে না। আপনি চাইলে বিউটিফিকেশন অন করে এই কাজটা করতে পারবেন, বাট ন্যাচারালি যখন আপনি ছবি তুলবেন এটা থেকে অনেক ভালো আউটপুট পাবেন। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে তো একদমই ভুলে গেলাম, এরকম সুন্দর কিউট ডিসপ্লেটার মধ্যে কোন ধরনের প্রোটেকশন ইউজ করা আছে। এটার মধ্যে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকছে, যার কারণে কিন্তু ডিসপ্লেটাও খুবই শক্তপোক্ত। এবার যদি হাত থেকে ডিসপ্লে নিচের দিকে ফেলে দেন ভাঙবে না মনে হয়, ফালায় দেখি, না, এই যে কিছুই হয় নাই। এটার মধ্যে কোনো ধরনের প্রোটেক্টরও কিন্তু আমি ইউজ করি নাই, তো বলাই চলে যে এটা ডিসপ্লেটাও খুবই শক্তপোক্ত। নাও কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এটার মধ্যে একটা ব্র্যান্ড নিউ SoC ইউজ করা আছে। হ্যাঁ, মিডিয়াটেকের Helio G200 যে SoCটা রয়েছে 6 ন্যানোমিটার SoC, সেইটাই এটার মধ্যে ইউজ করা হয়েছে। আমি যখন প্রথমবার স্পেকটা দেখলাম যে এটার মধ্যে G200 চিপ ইউজ করা হয়েছে, আমার মানে চোখ তো একদম কপালে উঠে গেছে যে আসলে এটার পারফরমেন্স অনেক বেশি ভালো হবে। বাট পরবর্তীতে এটা কি ইউজ করে দেখি এবং এটার চিপসেট নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি যে আসলে এটা G100 যে চিপটা রয়েছে সেইটারই একটু আপগ্রেড মডেল বলতে পারেন, একটু ওভার ক্লক মডেল বলতে পারেন নাকি, একদমই সিমিলার আউটপুট পাবেন। যে ব্যাপারটা এরকম না, G100 থেকে কিছুটা বেটার আউটপুট আপনি এটা থেকে পাবেন, যেহেতু একটা নতুন SoC এবং এটার মধ্যে টুকটাক কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে। এটা দিয়ে আমি পাবজি খেলে দেখেছি যে পাবজির মধ্যে 90 fps মাঝে মাঝে পাচ্ছিলাম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু লং টাইম যখন গেমিং করা যায় তখন একটু কমে যাচ্ছিল। কিন্তু এই ডিভাইসটা দিয়ে চাইলে আপনি গেমিং করতে পারবেন এবং ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো রয়েছে সেগুলো তো একদমই স্মুথলি খেলা যাচ্ছিল, খুব বেশি প্যারা হচ্ছিল না। 1-1.5 ঘন্টা গেমিং করার পরে দেখলাম যে পারফরমেন্স কিছুটা ড্রপ করে, তারপরে সে এটাকে থ্রটল টেস্ট দেয় এবং 15 মিনিট থ্রটল টেস্টিং এর পরে দেখেন যে রেজাল্টটা কি এসেছে, যে খুব বেশি কিন্তু একটা ডাউন করে নাই। দেখা যায় যে এটা থেকে আরো পাওয়ারফুল SoC গুলো যেগুলো রয়েছে সেগুলো থ্রটল টেস্টিং দিলে আরো অনেক বেশি পারফরমেন্স ড্রপ করে, বাট এটা আমাকে অনেক বেশি স্যাটিসফাইড করেছে। ইভেন এটাকে আমি অন্তত বেঞ্চমার্কেও টেস্ট করে দেখলাম যে স্কোরটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। 4,35,556 হচ্ছে অন্তত বেঞ্চমার্কে স্কোর করতে পারে, যে স্কোরটাও আমার কাছে ভালোই লেগেছে। তারপরে হচ্ছে যে এটাকে আমি Geekbench 6 এ টেস্ট করে দেখলাম যে এই জায়গায় সিঙ্গেল করে 708 এবং মাল্টি করে 1984 হচ্ছে এটা স্কোর করতে পারে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই বাজেটে যে প্রসেসরটা অফার করছে এটা খুবই ভালো একটা প্রসেসর এবং মোটামুটি পাওয়ারফুল বলাই চলে। এটা যদি আপনি রেগুলার লাইফে ইউজ করেন, লাইক ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এই ধরনের অ্যাপগুলো একদমই বাটার স্মুথলি চলতেছিল। অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট ছিল এবং এটাতে 8GB র্যাম থাকার ফলে দেখা যায় যে অনেকগুলো অ্যাপ একই সাথে রান করতে পারে এবং ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো ঠিকঠাকভাবে কিন্তু রান হয়ে থাকে। আপনি যখন পরবর্তীতে সেগুলোকে আবারও ওপেন করবেন সেগুলো কিন্তু রিলোড হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টুকটাক এই প্রবলেমটা হয়, যেটা হচ্ছে ইনফিনিক্সের XOS এর কারণে হয়ে থাকে। এখনো কিন্তু ইনফিনিক্সের অনেক সুযোগ রয়েছে ইনফিনিক্সের এই XOSটাকে আপডেট করার। আর এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স আমরা Android 15 পেয়েছি, যেটা সফটওয়্যার নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। আগে থেকে ইনফিনিক্সের OS এখন অনেকটাই আপডেট হয়েছে এবং অনেকটাই ম্যাচিউরড হয়েছে বলতে পারেন, যে কোনো ধরনের ইস্যু কিন্তু পাই নাই। টুকটাক বাগ বা লুক পেয়েছি, যেগুলো আশা করা যায় যে দু একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ইনফিনিক্স ফিক্সড করে দিবে। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বললাম যে এটা থিকনেস মাত্র 6.6 মিলিমিটার। এত স্লিম ফোনটা হাতে পেয়ে ভাবতেছিলাম যে এটার ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো হবে না। 5160 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এটার মধ্যে। এটাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছি এবং সারাদিন ইউজ করার পরে নেক্সট ডেতে
এতেও দেখলাম যে এটা 30% মতো চার্জ থেকে গেছে। বুঝতেই পারতেছেন যে এটা থেকে কেমন লেভেলের ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। আর এটার বক্সের মধ্যেই 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব দ্রুত কিন্তু এটাকে চার্জও করে ফেলা যায়। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ইনফিনিক্স হট 60 প্রো নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, এ ডে উইথ ইনফিনিক্স হট 60, যেটার মধ্যে আমরা দেখানোর ট্রাই করবো যে একদম সকালে ঘুম থেকে উঠে যে ফোনটা ইউজ করতে শুরু করছি এটাকে ফুল চার্জ করবো এবং এটাকে একদম 0% চার্জে নিয়ে আসবো। সারাদিন ইউজ করার পরে কতটুকু চার্জ থাকে, সারাদিনে আমরা আউটডোরে গিয়ে ফটোগ্রাফি করবো, এটা দিয়ে গেম খেলবো। একটা ফোন দিয়ে নর্মালি আমরা একদিন যা যা করি প্রত্যেকটা কাজই করবো এবং সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে। সেটা দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আশা করি যে ইনফিনিক্স হট 60 প্রো নিয়ে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনি সেদিন পাবেন। হয়তো 2 দিনের মধ্যে সেই ভিডিওটা আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে যাবে। এই মুহূর্তে যারা 20,000 টাকা বাজেটের নিচে একটা ফোন কিনতে চাচ্ছেন অফিসিয়াল মার্কেট থেকে, তাদেরকে তো এটা সাজেস্ট করাই যায়, কারণ এটা আমার কাছে বেস্ট ভ্যালু ফর মানি মনে হয়েছে এই বাজেট রেঞ্জে। তো আপনার কাছে যদি ভালো লাগে তাহলে বলবো যে একবার একটা ট্রাই করে দেখতেই পারেন যে এটার কি অবস্থা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।